আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আমাদের আগে থেকে নির্ধারিত লাইভে চলে আসলাম। তোমরা যারা লাইভের নোটিফিকেশনটা পেয়েছো তারা লাইভটি শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপে, তারপর হচ্ছে তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে। সকলে লাইভটি শেয়ার করে দাও তোমাদের ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে। আমি আমার পেজ প্রোফাইল থেকে লাইভটি শেয়ার করছি, তোমরাও শেয়ার করে দাও। সকলে লাইভটি শেয়ার করো তোমাদের যারা পরিচিত আছে তাদের কাছে। আমি ক্লাসটি শেয়ার করছি, এই জন্য একটু দেরি হচ্ছে আরম্ভ হতে। ওকে, সকলেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর আজকে হয়তো একটু এক্সট্রা সাউন্ড হচ্ছে, সেটা হচ্ছে ফ্যানের জন্য, কারণ আসলে আজকে তাপমাত্রা অনেক বেশি, সেই কারণেই হচ্ছে। এখানে ফ্যান সেট করেছি, তো যে জন্য একটু একটা নয়েজ সবসময় থাকতেছে। তো তোমরা সবাই একটু এটা শেয়ার করে দাও তোমাদের গ্রুপগুলোতে বা অন্যান্য যেখানেই রয়েছে, তোমরা পরিচিত ফ্রেন্ড যারা রয়েছে সেখানে শেয়ার করো। এরপরে হচ্ছে তোমরা কমেন্টে তোমার ফ্রেন্ডদের নামগুলো মেনশন করতে পারো, যেন যারা খুব দ্রুতই বুঝতে পারে যে আসলে কোথায় ক্লাসটা হচ্ছে, তাহলে তারাও দেখতে পারবে ইজিলি। আমি আর 1 থেকে 2 মিনিটের মধ্যে ক্লাসটি আরম্ভ করব। 1 মিনিট, আমি জাস্ট আমাদের পেজ থেকে লাইভগুলো ক্লাসগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করছি। আর আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা আজকে দেখব ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে, ডেসিমেল থেকে কিভাবে অক্টাল এবং ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তো আপাতত আমি যতক্ষণ ক্লাস না শুরু করি তোমরা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে, তারা যেন আমাদের সাথে জয়েন করতে পারে। আমি আর 1 মিনিট সময় নিচ্ছি। আর কে কোথা থেকে দেখছো যদি একটু কাইন্ডলি আমাকে জানাতে, আমার জন্য খুবই সুবিধা হতো বুঝতে। আর তোমরা কে কোথা থেকে দেখছো এটা একটু যদি আমাকে জানাতে, সবাই একটু কমেন্টে লিখো। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, আমি ইতিমধ্যে বলেছি। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা প্রথমেই শিখব হচ্ছে ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে যেতে হয়, ডেসিমেল থেকে অক্টালে কীভাবে যেতে হয়, এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কীভাবে যেতে হয়, আমরা এটা দেখব। দেখো আমরা এখানে লিখছি সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা ডেসিমেল থেকে যাব বাইনারিতে, ডেসিমেল থেকে যাব অক্টালে, এবং হচ্ছে ডেসিমেল থেকে যাব হেক্সাডেসিমেলে। আমাদের ডেসিমেল থেকে বাকি তিনটাতে যাওয়ার নিয়ম হচ্ছে সম্পূর্ণ একই, অর্থাৎ ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে যাই, ডেসিমেল থেকে যখন অক্টালে যাই, এবং ডেসিমেল থেকে যখন হেক্সাডেসিমেলে যাই, এই তিনটে নিয়ম একই থাকে। তো এই জন্য আমরা দেখো এই একবারে তিনটা করব, অর্থাৎ ডেসিমেল থেকে প্রথমে তিনটাতে যাব। তো
আমরা দেখছি আমাদের সাথে চট্টগ্রাম থেকে, যশোর থেকে, সিরাজগঞ্জ, বরিশাল সদর, এরপর হচ্ছে সিলেট, নীলফামারী, মাদারীপুর, কিশোরগঞ্জ, অনেক জায়গা থেকে অনেকে জয়েন করেছে। আচ্ছা, তোমাদের লেখাটা কি উল্টা দেখাচ্ছে? আমাকে একটু কাইন্ডলি জানাবে। লেখাটা কি উল্টা দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা, ওয়েট, তাহলে 1 মিনিট একটু ওয়েট করো, লেখাটা উল্টা বোঝাচ্ছে। ওকে। ওকে, লেখা উল্টে গিয়েছিল, এখন মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। সো কাইন্ডলি একটু আমাকে জানাবে যে লেখা ঠিক হচ্ছে কিনা। ওকে, তো দেখো আমি আলোচনাতে চলে যাই। যারা আমাদের সাথে জয়েন করছে সকলকে ধন্যবাদ। আর তোমার ফ্রেন্ডদেরকে এটা জানিয়ে দাও, আর গ্রুপে শেয়ার করে দাও যাদেরকে সম্ভব আর কি, বা তোমার সাথে যারা রয়েছে। তো আমরা প্রথমে আলোচনা করব ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয়। তো ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্যে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটি হচ্ছে, আমরা যখন ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাব, তখন আমরা সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো কাজে লাগাবো। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, অক্টালে হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলে হচ্ছে 16। কি বললাম? যখন আমরা ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাব, তখন আমরা বাকি যে সংখ্যা পদ্ধতিতে আমরা যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কাজে লাগাবো। বাইনারির ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলে হচ্ছে 16। এখন দেখো, আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে যদি যাই, সাপোজ আমার কাছে একটা নাম্বার আছে 256, তো আমরা চাচ্ছি এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব। তো আমি প্রথমেই বলেছি, যখন আমরা ডেসিমেল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাব, আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা কাজে লাগাবো। তো এখন দেখো, আমাদের এইখানে 2 রয়েছে, অর্থাৎ আমি এখানে বেস 2 দিয়েছি কারণ আমরা বাইনারিতে যাচ্ছি। তো এটার জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে, আমরা এখানে ডেসিমেল সংখ্যাটাকে লিখব, অর্থাৎ 256 যেটা আমাদের ডেসিমেল সংখ্যা দেওয়া ছিল সেটা লিখলাম। এটাকে আমরা এবার 2 দিয়ে ভাগ দিতে থাকবো। কত দিয়ে? 2 দিয়ে। কেন 2 দিয়ে ভাগ দিব? যেহেতু আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি, এই জন্য আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিতে থাকবো। এখন দেখো, যদি 2 দিয়ে 256কে ভাগ দিই, তাহলে আমরা এখানে পাই 128। অর্থাৎ 2 দিয়ে 256কে আমরা 128 পেয়েছি, এটা হচ্ছে ভাগফল। 2 দিয়ে যদি 256কে ভাগ দেওয়া হতো তাহলে 128 হতো ভাগফল এবং ভাগশেষ হতো 0। অর্থাৎ আমাদের অবশিষ্ট রয়েছে 0, সেটা আমরা এখানে লিখেছি। তাহলে কি বললাম? 2 দিয়ে যখন 256কে ভাগ দিয়েছি, এটার ভাগফল কত হয়েছে? 128 এবং অবশিষ্ট রয়েছে 0। সেই অবশিষ্ট অঙ্কটা আমরা এখানে লিখে রাখবো, যেটা অবশিষ্ট থাকবে সেটা। এরপরে দেখো, আমি এটাকে আবার ওকে, তিশা লিখছো স্যার, লেখা দেখতে পাচ্ছি না। তোমরা একটু আবারও একটু আপডেট জানাবে আমাকে, যদি দেখা যায় কি না কাইন্ডলি। আমি তোমরা না জানালে বুঝতে পারবো না। তিশা লিখেছে দেখা যাচ্ছে না, তোমরা একটু অন্য যারা আছে তারা একটু আপডেটটা জানাবে। দেখো, এখন আমার কাছে যে ভাগফলটা রয়েছে সেটাকে আমি আবার 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 দিয়ে যদি 128কে ভাগ দিই, তাহলে আমরা এখানে কত পাবো বলো তো? 2 12-এর মধ্যে যাবে 6 বার, 8-এর মধ্যে হচ্ছে 4 বার, তাহলে 64। এটা হচ্ছে আমাদের কি? ভাগফল। এবং 2 যখন 128-এর মধ্যে গিয়েছে 64 বার, তখনও হাতে কোনো কিছু অবশিষ্ট নয়, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 0। ওকে, এখন দেখো, আবার যদি এই 2 দিয়ে ভাগ দিই 64কে, অর্থাৎ আমরা প্রতিবার কি করতে থাকবো? যে ভাগফলটা পাবো তাকে 2 দিয়ে ভাগ দিতে থাকবো। এখন যদি 2 দিয়ে 64কে ভাগ দিই তাহলে পাবো 32, অর্থাৎ 2 64-র মধ্যে 32 বার যায়, এটা আমরা লিখেছি। এবং এখানে অবশিষ্ট কত আছে? 0, কোনো কিছুই অবশিষ্ট নাই। এখন দেখো, এবার যদি আমরা 2 দিয়ে
32কে ভাগ দিই তাহলে কত পাবো? তাহলে পাবো 16। অর্থাৎ 2 32-এর মধ্যে কতবার গিয়েছে? 16 বার। এবং এইখানে কোনো কিছু কি নাই? অবশিষ্ট নাই, সেজন্য আবারও 0 দিয়েছি। যা দেখো আমরা ফরচুনেটলি বা আনফরচুনেটলি এমন একটা সংখ্যা নিয়েছি যেটা হচ্ছে কত? 256। এটার অ্যাকচুয়ালি বাইনারি মানটা এমন হবে যে এর একটা ডিজিট বাদে বাকি প্রত্যেকটাই 0 হবে। তো এই জন্য এখানে আমাদের প্রতিবারই 0 আসতেছে অবশিষ্ট সংখ্যাটা। তো এইটার পরে আমরা এটা আবার একটা করব বাইনারিটা, কারণ এখানে প্রত্যেকটা মানে 0 আসবে, শুধু একটা ব্যতীত। দেখো এবার যদি আবার 2 দিয়ে ভাগ দিই 16কে তাহলে পাবো 8। অর্থাৎ 2 16-এর মধ্যে কয়বার গিয়েছে? 8 বার গিয়েছে। অবশিষ্ট রয়েছে কত? এখানেও কোনো অবশিষ্ট নাই, অর্থাৎ এখানে অবশিষ্ট হচ্ছে 0। আমি একটু এবার নিজের মতো করে দিচ্ছি। 2 8-এর মধ্যে 4 বার যায়, অবশিষ্ট হচ্ছে 0। 2 4-এর মধ্যে 2 বার যায়, অবশিষ্ট হচ্ছে 0। 2 2-এর মধ্যে 1 বার যায়, অবশিষ্ট হচ্ছে 0। আমি আবারও বলি, সেটা হচ্ছে যে আমরা এমন একটা ডিজিট নিয়েছি 256। এই সংখ্যাটা আসলে এর প্রত্যেকটা মানে 0 হবে, শুধুমাত্র একটা মাত্র মান ব্যতীত। তো সেই জন্য আমাদের এখানে প্রত্যেকটা মানে দেখো 0 হয়েছে, কোনো কিছু অবশিষ্ট নাই। তো এই দেখো সেই যেটা আছে 1 রয়েছে। 2কে যদি আমরা 2 দিয়ে যদি 1কে আমরা ভাগ দিই তাহলে সেটা কত হবে সেটা একটু দেখব। তার জন্য দেখো, আচ্ছা কেউ একটু লিখে আমাকে জানাতে পারবে, যদি আমরা 2 দিয়ে 1কে ভাগ দিই তাহলে এইখানে ভাগফলটা কত হবে? ভাগফলটা কত হবে এটা একটু কেউ আমাকে জানাতে পারবে? তোমরা একটু কমেন্টে লিখো যে 2 দিয়ে যদি আমি 1কে ভাগ দিই তাহলে ভাগফল কত হবে? শম্পা আক্তার লিখেছো 0। হ্যাঁ মুজাহিদুল বলেছে একটু বড় করে লিখেন। আচ্ছা যেগুলো লেখা হয়ে গেছে এরপর থেকে আমি বড় করে লিখবো, সমস্যা নাই। আমি যেটা বলেছি তোমরা একটু যদি জানাও, 2 দিয়ে যদি 1কে ভাগ দিই তাহলে কত হবে? আচ্ছা নুসরাত বিনতে ইসলাম লিখছে স্যার নিচে দেখা যাচ্ছে না। ওকে সমস্যা নাই, আমি ওই স্টেপটাকে আবার উপরে লিখছি। তাহলে দেখো 2 জন লিখেছো যে 2কে 1 দিয়ে ভাগ দিলে কত হবে। আমি একটু এই স্টেপটা এখানে লিখি। অর্থাৎ আমার উপরে এমন ছিল 1 0, এটা আমি ভাগ দিব। নিচে যেহেতু দেখা যাচ্ছে না এইটাকে আমি এখানে লিখছি। এখন দেখো 2 1-এর মধ্যে 0 বার যায়, এটা অবশিষ্ট থাকবে তাহলে কত? 2 যখন 1-এর মধ্যে 0 বার যায় তখন অবশিষ্ট থাকে 1। এইটা কিভাবে হয় এটা একটু আমি তোমাকে দেখাই। দেখো আমি যদি 5 দিয়ে 10কে ভাগ দিই তাহলে 5 10-এর মধ্যে 2 বার যায়। 5 10-এর মধ্যে কয়বার যায়? 2 বার। তাহলে এই 5 আর 2 গুণ দিলে আমরা কত পাই? 5 দুগুণে 10, এই যে 10 পেলাম। এখন যদি 10 থেকে 10 বিয়োগ করে দিই তাহলে এটা বিয়োগফল কত হবে? 0। ঠিক একইভাবে যদি আমি এখানে 2 দিয়ে 1-এর মধ্যে দিই ভাগ, দেখো 2 1-এর মধ্যে 0 বার যায়, সেজন্য আমি এখানে 0 লিখেছি। এবার যদি 2-এর সাথে 0 গুণ করা হয় তাহলে 2 0 কত হবে? 0। আর 1 থেকে 0 বিয়োগ করলে মান পাবো কত? 1। তাহলে দেখো 2 দিয়ে যদি 1কে ভাগ দিই ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে কত? 1। আমি দেখো সেটাই এখানে লিখে রেখেছি, এটা হচ্ছে 2 দিয়ে 1কে ভাগ দিলে ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ কত হবে? 1 হবে। এখন দেখো এই পর্যন্ত যেটা লিখেছি সেটা কি ক্লিয়ার? সবাই একটু আমাকে জানাও যে আমরা হচ্ছে, হ্যাঁ আমি নিচে আর কিছু লিখি নাই, যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে পর্যন্ত ওর পর থেকে দেখো আমি বাম পাশে লিখেছি, যেখান থেকে দেখা যাচ্ছে না ওর পাশে বাম পাশ থেকে লিখেছি দেখো। তাহলে আমরা এই পাশে 2টা ডিজিট পেয়েছি, একটা হচ্ছে কি 1 এবং আরেকটা হচ্ছে কি 0 এই পাশে। এখন দেখো আশা করি এখানে আর কোনো সমস্যা নাই, আর যদি থাকে আমি আরেকটা করব সেটাতে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো আমরা যখন পূর্ণাংশ করছি, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর যখন আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে বাইনারিতে যাব তখন আমরা এইভাবে, অর্থাৎ নিচ থেকে উপর দিকে মানগুলাকে সাজাবো। কি করব? নিচ থেকে উপর দিকে মানগুলাকে সাজাবো। দেখো আমার এই মানটা হচ্ছে সর্বশেষ মানে এই যে 1, আমার এখানে নিচে জায়গা ছিল না বলে আমাকে এখানে লিখতে হয়েছে, বুঝছো? এখন দেখো
তাহলে এইটা হচ্ছে আমার সর্বশেষ মান, এই মানটা হচ্ছে আমার MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা হচ্ছে আমাদের কি, এই ওয়ানটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং সর্বোচ্চ উপরে যেটা রয়েছে এটা হচ্ছে LSB অর্থাৎ least significant bit, অর্থাৎ একেবারে নিচে যে বিটটা থাকবে সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের বিট এবং একেবারে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে সব থেকে কম গুরুত্বের বিট। এখন দেখো আমরা যদি অ্যান্সারটাকে লিখি তাহলে কেমন হয় সেটা একটু এখানে লিখে দিই একবারে। আমি বলেছি আগে একবার যে আমরা ফরচুনেটলি বা আনফরচুনেটলি এমন একটা ডিজিট নিয়েছি যেটা আসলে সবগুলো মানই 0 হচ্ছে। এখন দেখো এখানে একটা 1 রয়েছে আর এই 1 0 এবং এই 1 0 এখানে দুইবার রয়েছে, তাই এটার জন্য আমরা একটা নিচ্ছি 1 0 1 2 3 4 5 6 7টা 1 2 3 4 5 6 7টা। অর্থাৎ দেখো আমরা 256 যখন বাইনারি মান করেছি এই মানটা এক্স্যাক্টলি পেয়েছি। এখন আমরা আরেকটা মান করব একই ডেসিমেল থেকে বাইনারি, কারণ এখানে আমরা এমন একটা মান করেছি যেটা হচ্ছে সবগুলো মানে 0 এসেছে এবং আমরা এখানে লেখাটা একটু ছোট ছিল। তো তোমরা একটু আমাকে জানাও যে আমি নেক্সট আরেকটাতে মুভ করব কিনা, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, তোমরা একটু আমাকে জানাও যে নেক্সট আরেকটাতে মুভ করব কিনা। ওকে, মোহাম্মদ রায়হান লিখছো ইয়েস স্যার। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, যেগুলো এখানে আছে আমি আরেকটা দেখাই, এটা মুছে দিচ্ছি। আশা করি এবার ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি এবার একটা ডিজিট নিলাম, এমন একটা ডিজিট সেটা হচ্ছে 67। এইটাকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে কেমন হবে দেখো। আমি এই 67 সংখ্যাটাকে নিয়েছি, নিয়ে এটাকে আমরা এবার একইভাবে বাইনারিতে রূপান্তর করব। যেহেতু আগেটা হচ্ছে আমরা দেখছিলাম যে সবগুলো 0 আসছে, দেখো 67 এই সংখ্যাটাকে প্রথমে আমরা বাইনারিতে নিব, তাই জন্য 2 দিয়ে ভাগ দিচ্ছি। 2 67 এর মধ্যে কতবার যায় এবার একটু ভালো করে খেয়াল করবা। আমরা এখানে দুইটা জিনিস লিখব, একটা হচ্ছে ভাগফল আর একটা হচ্ছে কি ভাগশেষ। তো 2 67 এর মধ্যে কতবার যায়, 2 6 এর মধ্যে যায় 3 বার আর 7 এর মধ্যে যায়ও 3 বার, অর্থাৎ 2 67 এর মধ্যে যায় 33 বার আর অবশিষ্ট থাকে কত, অবশিষ্ট থাকে 1, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ভাগফল আর এইটা হচ্ছে আমাদের ভাগশেষ। এই দুটো জিনিসকে আমরা সংরক্ষণ করছি, একটা হচ্ছে ভাগফল এবং আরেকটা হচ্ছে ভাগশেষ। এবার দেখো আবার এটাকে আমরা 2 দিয়ে ভাগ দিব, যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো, 2 33 এর মধ্যে যাবে 16 বার, অর্থাৎ 16 দুগুণী 32। সেই ক্ষেত্রে আমাদের এখানে অবশিষ্ট থাকবে কত, 1, কারণ 2 33 এর মধ্যে 16 বার গিয়েছে, আবার অবশিষ্ট 1 রয়েছে সেটা এখানে লিখেছি। আবার 2 দিয়ে ভাগ দিই, 2 16 এর মধ্যে কতবার যাবে, 8 বার, এবং এখানে কোনো অবশিষ্ট থাকবে না তাই 0 লিখেছি। আবার 2 দিয়ে 8 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে অবশিষ্ট ভাগশেষ হচ্ছে ভাগফল হচ্ছে 4 এবং অবশিষ্ট হচ্ছে 0। আবার যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 4 এর মধ্যে কয়বার যাবে, 2 4 এর মধ্যে যাবে 2 বার। তাহলে এখানে দেখো আবারও কোনো কি নাই, অবশিষ্ট নাই। ওকে, একজন এখানে মান লিখে দিয়েছো, তন্ময় ইসলাম জাহিদ এবং সানি আহমেদ, তোমরা বাইনারি মানটা করে দিয়েছো, ভেরি গুড। তারপরে আমরা একটু আবার করি, কারণ হচ্ছে আগেটা ভালো করে আমি বোঝাতে পারি না, এই জন্য আমি হচ্ছে এইটা করে দিচ্ছি। এখন দেখো তাহলে 2কে আবার ভাগ দিচ্ছি, 2কে আবার ভাগ দিলে আমরা একবার পাবো এবং সেটা হচ্ছে 0। আবার 2 দিয়ে যদি 0কে ভাগ দিই, 1কে ভাগ দিই তাহলে 0 বার এবং অবশিষ্ট থাকবে হচ্ছে 1। এখন দেখো এবার দেখো প্রত্যেকটা হয়ে গেছে আমাদের, যে আমরা এখানে দেখো ভাগফল কত এসেছে, 0 চলে আসছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের ভাগফল 0 আসবে
ততক্ষণ আমরা কি করতে থাকবো বলো তো, এই ভাগটা দিতে থাকবো। কি বললাম, যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রক্রিয়াটা চলমান রাখবো। এখন দেখো এই অ্যান্সারটা কীভাবে লিখবো, অ্যান্সারটা হবে নিচ থেকে উপরে, অর্থাৎ এটা হবে LSB, যেটার নাম কি, ওকে দেখো নিচে দেখা যাচ্ছিল না, এই জন্যে হচ্ছে আমি একটু আবার এটাকে সেট আপ করে নিলাম। তো আশা করি এখন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো লিখেছি যে আমরা যে অবশিষ্ট মানগুলো পেয়েছি, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে যতক্ষণ আমাদের ভাগফল 0 না হবে ততক্ষণ আমরা ভাগ দিতে থাকবো। যেহেতু এখানে ভাগফল 0 হয়ে গেছে আর করব না, এখন আমরা এই ভাগশেষগুলোকে বসাবো। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা কেমন হবে, একেবারে নিচে যে মানটা পাবো সেটা হচ্ছে LSB, এবং একেবারে উপরে যেটা পাবো সেটা হচ্ছে MSB। তাহলে আমি এই প্রথম মানটাকে বলতে পারি MSB, অর্থাৎ এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বের বিট। এবং এই LSB অর্থাৎ একেবারে নিচেরটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সব থেকে কম গুরুত্বের বিট। সরি ভুল লিখলাম, নিচেরটা হবে MSB, ভুল লিখেছি। ওকে দেখো নিচেরটা হবে MSB, এটা হচ্ছে আমাদের MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে LSB অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটাই। এখন দেখো যেটা করলাম সেটা হচ্ছে আমরা তাহলে 67 যে মানটা পেলাম সেটা একটু লিখে ফেলি। 67 হচ্ছে পেয়েছি, 67-র জন্য 67 10 হচ্ছে 1 4টা 0, 1 4টা 0, এরপরে হচ্ছে 11, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত কি বাইনারি মান। এখন তোমাদের কাজ থাকবে, তোমরা একটা সবাই করো, সেটা হচ্ছে তোমরা সকলেই একটু, আমি একটা মান দিচ্ছি সেটাকে বের করো। সেটা হচ্ছে 35, এই সংখ্যাটার একটা বাইনারি মান কত হবে সেটা লিখো। আমি এটা মুছে দিচ্ছি। এটার বাইনারি মানটা তোমরা একটু আমাকে জানাও, এরপরে আমরা ভগ্নাংশের যেটা আছে সেটা করব, অর্থাৎ ভগ্নাংশেরগুলো কিভাবে রূপান্তর করতে হয় সেটা আমরা দেখব। তোমরা একটু 35-এর বাইনারি মানটা কত হবে সেটা একটু দেখাও। পঁয়ত্রিশের বাইনারি মান কত হবে সেটা একটু সবাই আমাকে জানাও। একজন জানিয়েছো সাদিয়া আহমেদ হচ্ছে 1000111, অর্থাৎ এটা একজন লিখেছো। আর যারা রয়েছে সবাই একটু আমাকে জানাও 35-এর বাইনারি মানটা কত হবে। 1000111 1000111, ওকে। হ্যাঁ এটাই হবে অ্যাকচুয়ালি, 35-এর বাইনারি মান হবে 1000111। তো দেখো এখন আমরা যেটাতে যাচ্ছে, এখন আমরা ভগ্নাংশেতে মুভ করবো, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে এই পরিবর্তনটা কেমন হবে সেটা আমরা দেখব। অর্থাৎ মনে করো আমার কাছে একটি মান দেয়া আছে,
দেখো এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে করব, অর্থাৎ আমাদের কাছে মনে করো একটি ভগ্নাংশ মান দেয়া আছে, সেটা হচ্ছে 0.57। এটা হচ্ছে আমাদের একটা ডেসিমেল মান, এটাকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এটা আমরা কিভাবে করব? তো দেখো যখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে যাব, অর্থাৎ কোন একটা ডেসিমেল ভগ্নাংশ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এই 0.5 যে ডিজিটটা দেয়া আছে সেটাকে আমরা বারবার 2 দ্বারা গুণ করতে থাকবো। যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি তাই এটাকে বারবার 2 দ্বারা গুণ দিতে থাকবো। তো দেখো আমি 0.57কে লিখছি 0.57, যেহেতু এটা কি বললাম, একটা ভগ্নাংশের সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে নিয়ে যাচ্ছি তাই আমরা এটাকে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিয়ে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এর পূর্ণাংশটাকে সংরক্ষণ করব। সেটা কিভাবে দেখো, যদি আমি 0.57কে 2 দিয়ে গুণ দিই, মানটা কত হবে? মানটা হবে হচ্ছে 1.14, অর্থাৎ এটা হচ্ছে 0.57কে গুণ দিয়ে আমি এই মানটা এক্স্যাক্টলি পাবো। এখন দেখো এরপরে যে পূর্ণাংশটা আমরা পেয়েছি এই অনটাকে আমরা একপাশে এখানেই রেখে দেবো, এটা নিয়ে আর কোনো কাজ হবে না। আমরা এই 2 এর সাথে আবার এই ভগ্নাংশটাকে গুণ দিব, অর্থাৎ 0.14 এর সাথে এই 2টাকে গুণ দিব। আমি একটু আবার প্রথম থেকে বলি, এই 0.57 এর সাথে 2 দিয়ে গুণ দিয়ে আমরা পেয়েছি 1.14, এবং এইটার সাথে দেখো যে গুণফলটা পেয়েছি তার এই পূর্ণ সংখ্যাটা আমরা সংরক্ষণ করেছি, এটা হচ্ছে পূর্ণাংশ, এটাকে আমরা রেখে দিয়েছি। এই শুধু 0.14 এর সাথে 2 গুণ করেছি, তাহলে আমরা কি পাচ্ছি 0.28, এবং এটা আগে আছে হচ্ছে 0। এটার সাথে যে আবার 2 দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো 0.56। তাহলে এটা কত হবে? এটার পূর্ণ সংখ্যা কত? 0। আবার যদি এটাকে 2 দিয়ে গুণ দিই তাহলে এটা পাবো 1.12। দেখো এখন কথা হচ্ছে যে আমরা এটা কতক্ষণ পর্যন্ত করতে থাকবো এই মানটা। এই যে আমরা গুণ করতে যাচ্ছি, এই তো গুণ করতে করতে আমরা পুরো বোর্ড শেষ হয়ে যাবে, তাও এই মানটা আসবে না। তো যখন এমন হবে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা 1টা 2টা 3টা বা 4টা স্টেপ করব, সর্বোচ্চ 4টা স্টেপ করতে পারি। আর যদি আমাদের মিলে যায় বলতে কি, আমাদের যদি কোনো গুণফলের মান এমন আসে, কোনো গুণফল যদি এমন আসে যে সাপোজ 1.000, অর্থাৎ ভগ্নাংশ যদি সবই শূন্য হয়, ভগ্নাংশ যদি সবই কি হয়? 0 হয়, সেই ক্ষেত্রে আমরা আর গুণ করব না। কিন্তু এখানে এমন কোনো মান আসার অপশান নাই, সেই জন্য দেখো আমরা এখানে 1 2 3 4 বার গুণ দিয়েছি। এরপরে বলো তো তাহলে অ্যান্সারটা কত হবে, এটা একটু বলো তো তাহলে তোমরা সবাই। যখন আমরা ভগ্নাংশ করি তখন এর এলএসবি কোথায় থাকে আর এমএসবি কোথায় থাকে, এটা একটু সবাই কমেন্টে জানাও, যদি তোমরা কেউ আগে করে থাকো। অনেকেই করেছো, তো আমি তোমাদের কাছে জানতে চাইবো যখন আমরা ভগ্নাংশ করছি সেখানে এলএসবি কোথায় থাকে এবং এমএসবি কোথায় থাকে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে লেখাটা হয়। আমি আগেরবার লিখেছিলাম এমন, অর্থাৎ নিচ থেকে উপরে হবে, এখানে কেমন হবে একটু কমেন্টে জানাও তোমরা আমাকে। অসমাপ্ত ডায়েরি আইডি থেকে লিখেছো এলএসবি উপরে থাকে। আর কেউ একটু জানাতে আমাকে কমেন্টে, খুবই ভালো হতো আমার জন্য তোমাদের মতামত জানতে। উপর থেকে নিচে নজরুল ইসলাম লিখেছো, ভেরি গুড। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি উপর থেকে নিচে সাজানো হয়। এর অর্থ কি? এর দেখো আমরা আগে এমনভাবে করেছি যে নিচ থেকে উপরে সাজিয়েছিলাম, এখন দেখো আমরা সাজাবো হচ্ছে উপর থেকে নিচে। অসমাপ্ত ডায়েরি আবার লিখেছো এমএলবি উপরে থাকে, অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে উপরে হবে এমএলবি অর্থাৎ এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে এইটা, এই ডিজিটটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মোস্ট
সিগনিফিক্যান্ট বিট। আমি এটা পুরোটা লিখলাম না, আর এইটা হবে হচ্ছে LSB, অর্থাৎ এইটা হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে দেখো যদি আমরা অ্যান্সারটাকে এবার সাজাই কি পাই, 11001 অর্থাৎ 1001। যেহেতু আমরা এটা শেষ করি নাই তাই আমরা এর শেষে একটা ডট ডট দিয়ে দিব, কিছু এভাবে লিখে দেব, মানে এর পরে এখনো বাকি রয়েছে সেটা আমরা এটা দ্বারা বোঝাচ্ছি। নজরুল ইসলাম লিখেছো স্যার অ্যান্সার হবে 1001 হবে, কিন্তু তারপরে আবার ডট ডট দিতে হবে, কারণ ডট ডট না দিলে এটা বোঝাবে না যে এর পরে এখনো বাকি অংশ রয়েছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 0.57 এই ডেসিমেল মানটার, এটা হচ্ছে আমাদের বাইনারি মানটা। সো এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার। 0.57 থেকে আমরা পাবো 1001। যদি এরপরে আরও স্টেপ যেতাম তাহলে আমরা আরও স্টেপ করতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেটা না করে করব হচ্ছে কি 3টা বা 4টা স্টেপ করব যতক্ষণ আমরা না মেলাতে পারি। তো তোমাদের জন্য আমি এমন একটা ডিজিট দিব এবার যেটা অ্যাকচুয়ালি মিলে যাবে, এরকম একটা ডিজিট আমি তোমাদের জন্য দিতে চাচ্ছি। এবার আমি মুছে দিচ্ছি এই অংশটা, আমি তোমাদের জন্য একটা করতে দিচ্ছি, তোমরা সেটা করো। আর একজন সেটা হচ্ছে তন্ময় ইসলাম জাহিদ লিখছে যে MSB নিচে হবে না, এক্ষেত্রে MSB নিচে হবে না। আমরা যখন পূর্ণাংশ করেছিলাম তখন MSB নিচে ছিল, কিন্তু এখন যখন আমরা ভগ্নাংশ করছি তখন MSB উপরে হবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি, তোমরা সকলে একটা করো, আমি খুব ইজি একটা দিব তোমাদের জন্য, আর আশা করি তোমরা সকলে এটা পারবা, এইটা অ্যান্সারটা আমাকে জানাবা। 0.25 এটা হচ্ছে একটা আমাদের ডেসিমেল মান, এটার বাইনারি মান কেমন হবে? এরপরে আমরা অক্টালে যাব, এটার পরে আমরা অক্টালে যাব। দেখো 0.25 দিয়েছি, এইটার বাইনারি মানটা কত হবে এটা একটু আমাকে জানাও তোমরা। পয়েন্ট 25 এর ক্ষেত্রে অ্যান্সারটা কত হবে সবাই একটু জানাও, আমি এখানে তারপরে করে দিচ্ছি। দেখো 0.25 ইন্টু 2, এটা করলে হবে 0.50, হাতে হচ্ছে 0 অর্থাৎ পূর্ণাংশ হচ্ছে 0, আবার এটা 2 দিয়ে গুণ দিলে আবার পাবো হচ্ছে 1.00। তাহলে দেখো এটা হচ্ছে কত হয়েছে আমাদের এইখানে, দেখো এটা মিলে গেছে অর্থাৎ 1.00 হয়ে গেছে, অর্থাৎ আর করার প্রয়োজন নাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে ভগ্নাংশ অংশ যদি পুরোটা 0 হয়, ভগ্নাংশ অংশ যদি কি হয় পুরোটা 0 হয় তাহলে সেটা হবে না। আচ্ছা তোমাদের গত লাস্ট যেটা করিয়েছি সেটার অ্যান্সারটার আগে মেবি আমি দশমিক দিই নাই, অর্থাৎ যেটা আমি করেছিলাম 0.57 এটাতে দশমিক সম্ভবত দিই নাই, তোমরা সকলে একটু দশমিকটা দিয়ে নিবা, অর্থাৎ এই 1001 এর আগে একটা দশমিক হবে এখানে। দেখো তাহলে আমরা এখান থেকে লিখবো হচ্ছে কত, উপর থেকে নিচে, তাহলে এটার জন্য কত হবে আমাদের 0.25 এই ডেসিবেল সংখ্যাটার জন্য আমরা পাবো হচ্ছে 0.01, এটা হচ্ছে আমাদের বাইনারি মান। অবশ্যই এখানে দশমিক দিতে হবে, দশমিক না দিলে এটা ভুল। মোহাম্মদ রিদওয়ান লিখছো 01, এটাতে 01 দিলে হবে না, এটার আগে দশমিক দিতে হবে। মোহাম্মদ সালাউদ্দিন তাজ লিখেছো 01, এটার আগেও দশমিক দিতে হবে। অসমাপ্ত ডায়েরি আইডি থেকে লিখেছো 01, এটাতেও আগে দশমিক দিতে হবে, অর্থাৎ দশমিক না দিলে এই ডিজিটটা অবশ্যই ভুল হবে। এখন দেখো, এখন আমরা ডেসিমেল থেকে অক্টালে চলে যাব। এখন আমরা কোথায় যাব? ডেসিমেল থেকে অক্টালে। আমি এটা মুছে দিচ্ছি। ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি আমরা এখন, অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে আমরা আগে তোমাদেরকে শিখিয়েছি হচ্ছে ডেসিমেল থেকে যখন আমরা বাইনারিতে গিয়েছিলাম তখন পূর্ণাংশের ক্ষেত্রে কি করেছিলাম বলো তো, 2 দিয়ে ভাগ দিয়েছিলাম। আর এবার যখন আমরা ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি সে সময় কি হবে, আমরা এই সময় 8 দ্বারা ভাগ দিব, অর্থাৎ 8টা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি, এই কারণে আমরা 8 দিয়ে ভাগ দিব। এখন দেখো
আমি একটা সংখ্যা এখানে নিচ্ছি 167, এটা হচ্ছে আমার একটা ডেসিমেল নাম্বার। এটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। এখন দেখো তাহলে এর কাজ কি হবে, এটা আমরা 8 দিয়ে ভাগ দিতে থাকবো। 8 দিয়ে ভাগ দিলে আমরা পাই 167 এভাবে। তো ক্লাসের মাঝে আমি আবার একটু তোমাদেরকে বলছি, তোমরা যারা ক্লাসটা দেখছো তোমাদের গ্রুপগুলোতে আবার একটু যদি শেয়ার করতে, তোমরা যে গ্রুপগুলোতে রয়েছে সেখানে, বা তোমাদের ফ্রেন্ডদেরকে যদি আবার একটু মেনশন দিতে, তাহলে যেহেতু আমরা নতুন একটি টপিক আবার আরম্ভ করছি ডেসিমেল থেকে অক্টালে, তারা যদি আমাদের সাথে প্রথম থেকে থাকতো তাহলে এটা খুবই ভালো হতো। তো তোমরা তোমাদের এই লাইভগুলো তোমাদের গ্রুপে শেয়ার করে দাও। এখন দেখো আমি যদি 8কে 8 দ্বারা 167কে ভাগ দিই তাহলে কি হবে, 8 দ্বারা যদি 167কে ভাগ দিই তাহলে 8 16-এর মধ্যে 2 বার যায় এবং 8 7-এর মধ্যে 1 বার যায়, অর্থাৎ 8 167-এর মধ্যে 21 বার যায়। সরি, এখানে ভুল লিখলাম। 8 167-এর মধ্যে আমরা একটু এখানে যদি ভাগ করে দেখি, 8 16-এর মধ্যে 2 বার যাচ্ছে এবং এরপরে একটা শূন্য হবে, অর্থাৎ 20। 8 20 বার যায় এবং অবশিষ্ট থাকে হচ্ছে 7। এটা আমরা পেলাম। এরপরে দেখো যদি আমরা 8 দিয়ে আবার 20কে ভাগ দিই তাহলে 8 16-এর মধ্যে যাবে 2 বার, অর্থাৎ 8 দুগুণী 16 এবং অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট হবে 4। আবার যদি 8কে 2 দিয়ে ভাগ দিই তাহলে 8 2-এর মধ্যে কতবার যাবে, 8 2-এর মধ্যে যাবে 0 বার এবং অবশিষ্ট থাকবে কত বলো তো, 2। এই কেন 2 অবশিষ্ট থাকবে এটা আমরা আগেই বলেছি, আমি এটা একটু আবার ব্যাখ্যা করি। দেখো 8 দিয়ে 167কে ভাগ করেছি, তখন 8 167-এর মধ্যে 20 বার গিয়েছে এবং অবশিষ্ট ছিল হচ্ছে 7, সেটা আমরা এখানে লিখেছি। আবার 8 দিয়ে 20কে ভাগ দিয়েছি, 8 20-এর মধ্যে 2 বার গিয়েছে, 8 দুগুণী 16 এবং অবশিষ্ট রয়েছে কত, 4। এরপরে দেখো 8 দিয়ে যখন 2কে ভাগ দিয়েছি, 8 2-এর মধ্যে একবারও কি যায় না, এই কারণে আমরা কত লিখেছি, 0। এই 8 যখন 0 বার গিয়েছে তখন অবশিষ্ট আছে কত, 2। ওকে, এখন বলো তো যে আমরা এইটার এমএসবি কোথায় হবে বা কোন দিক থেকে কোন দিকে সাজানো হবে, যদি আমি এটা আগে বলে দিয়েছি। এটা হবে হচ্ছে নিচ থেকে উপরে, অর্থাৎ নিচেরটা হচ্ছে আমাদের এমএসবি এবং সব থেকে উপরেরটা হচ্ছে আমাদের এলএসবি। এটা হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচেরটা এবং উপরেরটা হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। কেন এখানে 2 হয়েছে এটা আমি আগেই ব্যাখ্যা করেছি। তো দেখো এটা অ্যান্সার তাহলে আমরা কি লিখতে পারবো, 167 10 167। এটাকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে আমরা পাবো 247, অর্থাৎ 247। এটা হচ্ছে কি আমাদের অক্টাল নাম্বার প্রাপ্ত। ওকে, এখন তোমরা একটা করবা, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, তোমরা একটু করে আমাকে জানাবে। আমরা এটা শেষ করলাম 167 ডেসিমেল করে আমরা পেয়েছি হচ্ছে, সরি 167কে অক্টালে করে আমরা পেয়েছি 247। এটা আমি মুছে দিচ্ছি। আমি একটা ডিজিট লিখছি, সাপোজ 150, 150 না 180। এই ডিজিটটাকে অক্টালে কনভার্ট করতে হবে, এটাকে অক্টালে কনভার্ট করতে হবে। তাহলে অ্যান্সারটা কত হবে তোমরা একটু যদি আমাকে কাইন্ডলি জানাও, তোমরা এটা করে আমাকে একটু জানাও এটা অ্যান্সারটা কত হবে। অর্থাৎ 180কে যদি আমরা 180 এই ডেসিমেল সংখ্যাটাকে আমরা যদি অক্টালে নিয়ে যাই তাহলে সেটার মান কত হবে সেটা একটু আমাকে জানাও। আমি 180 একটা ডিজিট লিখেছি, তন্ময় ইসলাম জাহিদ লিখেছে এটা 264 হবে। আরও কয়েকজন জানাও, আমি একটু দেখতে চাচ্ছি যে সকলের মতামতটা কেমন আসে।
তিশা লিখেছো 264, আশিকুর রহমান লিখেছো 264, তন্ময় ইসলাম জাহিদ লিখেছো 264। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট মান। অর্থাৎ আমরা যদি 180 থেকে 180 এই ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করি, সরি অক্টালে কনভার্ট করি, তাহলে আমরা কি পাই? আমরা 264 পাই। তাহলে আমরা দেখো শিখে গেলাম হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে আমরা অক্টালে যাব একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে ভগ্নাংশের জন্য কত কেমন হবে সেই সূত্রটা আমরা একটু দেখব। এটা আমি মুছে দিচ্ছি। সবাই প্রায় সঠিক লিখেছো। নজরুল ইসলাম লিখেছো 265, অ্যাকচুয়ালি এটা 265, এটা 264 হবে। এখন দেখো আমি যদি ভগ্নাংশের ক্ষেত্রে একটা ডেসিমেল নাম্বার থেকে অক্টালে যাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলো তো? মনে করো আমি একটা ছোট ডিজিট নিচ্ছি 0.25, এটা হচ্ছে আমার একটা ডেসিমেল নাম্বার, এটাকে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে কি করতে হবে কেউ যদি একটু আমাকে জানাতে। আমাদের কাছে আছে হচ্ছে 0.25, এটা ডেসিমেলে রয়েছে, এটাকে অক্টালে নিয়ে যেতে হবে। এই জন্যে আমার ফার্স্ট স্টেপটা কি হবে, অর্থাৎ আমি প্রথমে কি করব সেটা একটু কমেন্টে জানাও আমাকে। যেহেতু আমরা আগে ডেসিমেল থেকে বাইনারিতে যেতে হয় কিভাবে ভগ্নাংশের ক্ষেত্রে, সেটা আমরা দেখেছি। এখানেও নিয়মটা হুবহু একই হবে, অর্থাৎ আমরা যখন ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি ওখানে যে নিয়মটা অ্যাপ্লাই করেছি এক্ষেত্রেও ঠিক একই হবে। তো তোমরা একটু কেউ আমাকে জানাও যে আমরা ফার্স্ট স্টেপটা কি করব। অর্থাৎ 0.25 দেওয়া আছে, অসমাপ্ত ডায়েরি এই আইডি থেকে লিখেছো, 8 দিয়ে গুণ করতে হবে, 8 দ্বারা গুণ করতে হবে। নজরুল ইসলাম, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা এটাকে 0.25কে 8 দ্বারা গুণ করব। তাহলে দেখো 8 দ্বারা গুণ করলাম, 8 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 5 8 40 0, হাতে হচ্ছে 4, 8 2 16 আর 4 20, অর্থাৎ 2.00। এখন দেখো এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে 0.25 এর ক্ষেত্রে আমরা পেয়ে গেছি কত বলতো? 2.00। নুসরাত বিনতে ইসলাম লিখেছো 0.25 × 8। এখানে প্রথমেই দেখো আমাদের ভগ্নাংশটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে, অর্থাৎ ভগ্নাংশের মান টোটালি কি চলে আসছে? 0। এই কারণে আমাদেরকে এখানে আর কি করতে হবে না, এর পরবর্তীতে আর কোনো ধাপ করতে হচ্ছে না, যেহেতু আমাদের ভগ্নাংশের মান কত হয়ে গেছে? 0। তাহলে অ্যান্সারটা কত হবে কেউ যদি আমাকে বলো একটু। 0.25 এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার, এটাকে যদি আমরা অক্টালে নিয়ে যাই তাহলে কত হবে? অসমাপ্ত ডায়েরি আইডি থেকে লিখেছো, অ্যান্সার হবে 2। অন্য কেউ একটু লিখো, অন্যরা যারা লিখেছো অ্যান্সারটা একটু ভুল আছে, এটা হবে 0.2। এটা শুধু 2 হবে না, এটা হবে 0.2। যেহেতু আমরা এটাকে ভগ্নাংশ করছি, অর্থাৎ আমরা যদি পূর্ণাংশ করতাম সেক্ষেত্রে আমরা শুধু 2 লিখতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এটা ভগ্নাংশ করছি সেই ক্ষেত্রে এটা কি হবে? 0.2। এই জন্যে যদি তুমি 2 লিখো তাহলে এটা অবশ্যই ভুল হবে। আরেকজন লিখেছো 0.200, আসলে 0.200 বলে কিছুই নাই, কারণ আমাদের এখানে একটা স্টেপ করেই দেখো ভগ্নাংশটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। এই জন্য আমাদের আর পরবর্তী স্টেপে যেতে হচ্ছে না, শুধু 0.2 হচ্ছে এটা অ্যান্সার। তো দেখো এবার আমরা আরেকটা করি, ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটা করে আমরা আমাদের আজকের লাইভটা শেষ করব। এবং হেক্সাডেসিমেলের যে আলোচনা ডেসিমেল থেকে, এটা আমরা পরবর্তী ক্লাসে করবো ইনশাল্লাহ। সাপোজ আমার কাছে একটা ডিজিট রয়েছে 0.342, এটা হচ্ছে আমার একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমাদেরকে অক্টালে নিয়ে যেতে হবে। তো এর জন্য আমরা আগে যে নিয়ম করেছি সেই একই নিয়ম ফলো করব, অর্থাৎ এটার সাথে আমরা কত দিয়ে গুণ দিব? 0.342, এটার সাথে আমরা 8 দিয়ে গুণ দিব। 8 দিয়ে গুণ দিলে কি পাবো? 8 2 16 6, হাতে হচ্ছে 1, 4 8 32 আর 1 33 3, হাতে হচ্ছে 3, 3 8 24 আর 3 27। তাহলে আমরা এটা লিখতে পারবো 2.736।
এটা হচ্ছে কি আমাদের প্রাপ্ত মান। এটাকে আবার আমরা 8 দিয়ে গুণ দিব। তো 8 দিয়ে গুণ দিলে এবার পাবো 6 8 48 8 হাতে হচ্ছে 4, তাহলে 3 8 24 24 আর 4 28 8 হাতে হচ্ছে 2, 7 8 56 56 2 হচ্ছে 58 অর্থাৎ 5.8। তাহলে দেখো আমরা এইভাবে যদি করতে থাকি, এই আবারও একটা বড় ডিজিট চলে এসেছে 0.888, এটাকে যদি আবার 8 দিয়ে গুণ দিই, অ্যাকচুয়ালি এটার মিলবে না, আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা কি হবে না, মিলবে না। তারপরেও আরেকটা স্টেপ করবো, 8 8 64 4 হাতে 6, 8 8 64 আর 6 70 0 হাতে হচ্ছে 7, 8 8 64 আর 7 71 অর্থাৎ 7.1। আমরা এখানে এটা শেষ করব। এখন বলো এটা অ্যান্সার কত হবে, এটা যেটা আমরা লিখেছি এই অ্যান্সারটা কত হবে। দশমিক অর্থাৎ ভগ্নাংশ যেহেতু লিখেছি সেই অনুযায়ী অ্যান্সারটা কত হবে সেটা সবাই লিখো। আশা করি সকলেই রাইট অ্যান্সারটা লিখবে। আমরা দেখো এখানে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে এবং এটা মেলার কোনো অপশান নাই, এই কারণে আমরা এটা লিখেছি। নুসরাত বিনতে ইসলাম লিখেছ 2.2570, ওকে 0.257। নুসরাত বিনতে ইসলাম লিখেছে 0.2570। আমরা পরবর্তী স্টেপ করি নাই, পরবর্তী স্টেপে যদি পূর্ণাংশের মান 0 হয় তাহলে তোমারটা ঠিক আছে। নজরুল ইসলাম লিখেছ 0.257, অসমাপ্ত ডায়েরি আইডি থেকে লিখেছ 0.257, ইসলামিক উক্তি আইডি থেকে লিখেছ 0.257। ফাইজা আলম ইপা তোমারটা ভুল হয়েছে, অসমাপ্ত ডায়েরি তোমার আইডি থেকে যে লিখেছো তোমারটাও ভুল হয়েছে, কারণ আমরা যখন ভগ্নাংশ করব এবং যখন মিলবে না, অর্থাৎ দেখো আমার এখানে ভগ্নাংশে 0 0 আসে না, এরপরে আরও কিছু স্টেপ করা যেত, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে ডট ডট দিতে হবে, না হলে এটা সম্পূর্ণ ভুল। 0.257 এর শেষে আমাকে অবশ্যই ডট 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 দিতে হবে, সেটা আমাদেরকে লিখতে হবে। তন্ময় ইসলাম জাহিদ লিখেছ, অ্যান্সারটা যদি অনেক লম্বা হয় তখন আমরা কয় ঘর পর্যন্ত নিব। অ্যাকচুয়ালি লম্বা করার কোনো প্রয়োজনই নাই, আমরা এই 1 2 3 3টা বা 4টা স্টেপ করলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি মিলবে কি না মিলবে, বা 5টা আমরা এইভাবে দেখব, কিন্তু তার বেশি যাওয়ার দরকার নাই, কারণ এইটাতে যদি তুমি করতে থাকো বসে বসে তাহলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে কি তোমরা পরীক্ষার হলে এই সময়টা নষ্ট হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি আর ভগ্নাংশ রূপান্তর দেখলাম। আমরা যেটা করি নাই সেটা হচ্ছে আমরা একই সাথে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এটা করি নাই। তোমরা যারা আমার মেসেঞ্জার গ্রুপে রয়েছো তাদের জন্য আমি একটু কিছু HW দিয়ে দিচ্ছি। HW আমি গ্রুপে লিখে দিব বা এখানেই লিখে দিচ্ছি, তোমরা একটু এটা সবাই লিখে নিবা। 157.67 এই ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে করলে কত হবে, আরেকটা হচ্ছে 267.37 এই দশমিক সংখ্যাটাকে অক্টাল করলে কত হবে। যারা আমাদের গ্রুপে রয়েছে তারা কাইন্ডলি এই কাজগুলো করবে, এবং আজকে ক্লাসের যে নোটগুলো যারা করেছো তারা সবাই হচ্ছে ফেসবুক গ্রুপে এটা পোস্ট দিবে আমাদের। অর্থাৎ এই আমরা এতক্ষণ ধরে যে ক্লাসটা করলাম সেখান থেকে তোমরা যে নোটগুলো যদি কেউ করে থাকো, আশা করি নোট করেছো, সেই নোটগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবে। আর হচ্ছে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেহেতু করোনা ভাইরাসের প্রকোপটা আবার বৃদ্ধি পাচ্ছে, তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সুন্দরভাবে প্রিপারেশনটা নিতে থাকো। যেহেতু যদিও করোনা বাড়তেছে, তোমাদের এটা নিয়ে ভাবার দরকার নাই যে পরীক্ষা পিছিয়ে যাবে বা কিছু হবে, তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে থাকো। আর আমাদের আগামী ক্লাস হবে শনিবার, অর্থাৎ শনিবার রাত 9:30 আমরা ওই দিন আলোচনা করব ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যেতে হয়। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আশা করি সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।